তারা আসে নীরব নিঃশব্দে। তাদের নাম আল কাসাম। ধ্বংসস্তূপে যারা খুঁজে পায় সাহস, ধূলিকণায় যারা আবিষ্কার করে প্রতিশোধের শপথ, গাজার পোড়া মাটি যাদের ছায় চেনে, রাজুম রকেট যেন ছুঁড়ে দেয় শোকের বদলা। গাজা এখন ধ্বংসস্তূপ। এখানে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে দাবি, স্বাধীনতার, সম্মানে এবং সেই অধিকার যা যুগের পর যুগ ধরে পদদলিত হয়েছে। আল কাসাম এখন শুধু একটি বাহিনী নয়, তারা এক প্রতিরোধের নাম। গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে গাজা খামে অবস্থিত নীর ইয়ৎজাক বসতিতে 3টি রকেট হামলা চালানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনি সামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে গাজা উপত্যকায় নীর ইয়ৎজাক বসতিতে স্বল্প পাল্লার রাজুম রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি মিডিয়া গাজা উপত্যকা থেকে দক্ষিণ গাজা উপত্যকার দিকে 3টি রকেট হামলার খবর দিয়েছে। গত সপ্তাহে আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে ইসরায়েলি অধিকৃত শহর আশদোদ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে গাজা থেকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে। দাবি করেছেন যে কিছু রকেট প্রতিহত করা হয়েছে। আশকালনে 3 জন বসতি স্থাপনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দখলকৃত শহরে এবং তেল আবিবের দক্ষিণে শেফেলা অঞ্চলে সরাসরি আঘাতের কারণে বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাড়ি, ভবন এবং রাস্তাঘাটের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এদিকে গাজা উপত্যকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলার প্রায় 224টি ঘটনা ঘটেছে। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়। গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে শামদাসানি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানুষদের বারবার জোর করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলের এই বাস্তুচ্যুতি নিন্দা জানিয়ে শামদাসানি আরও বলেন, অধিকৃত অঞ্চলের ভেতরে বেসামরিক মানুষদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়া মানে জোর করে বাস্তুচ্যুতি, যা 4th জেনেভা কনভেনশনের একটি গুরুতর লঙ্ঘন। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও বিবেচিত হয়। যেখানে আগুন জ্বলে ওঠে নক্ষত্রের মতো, সেখানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র লেখে প্রতিশোধের মহাকাব্য। ইসরায়েলের আকাশে নেমে আসে এক অজানা স্তব্ধতা, যেন সময় থমকে দাঁড়ায়। কেননা ইরানের প্রতিরোধের অক্ষের গর্ব ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশ্রুতি রূপ দেয় বাস্তবে, যেখানে প্রতিরোধ মানেই বিজয় আর প্রতিশোধ মানেই মহিমা। ইসরায়েলের হৃদয়ে হানা দেয় দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমটি প্যালেস্টাইন 2, এক হাইপারসনিক বজ্র, ছুটে যায় ইসদুদের পূর্বে দখলকৃত মিকা ঘাঁটির বুকে। সেখানেই রাখা থাকে আরও ব্যালিস্টিক ব্যাটারি, ইসরায়েলের আত্মবিশ্বাসের প্রতীক। দ্বিতীয়টি জুলফিকার, যেন ইতিহাস থেকে উঠে আসা এক বিদ্রোহী নাম, গর্জে ওঠে ইয়াফার বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশ্যে, ছিন্ন ভিন্ন করে 1 ঘন্টার জন্য তার সমস্ত কার্যক্রম। তবুও হুথিরা থেমে থাকেনি। তাদের ইউএভি ইউনিট পাঠায় এক মানবহীন যুদ্ধবাহী ড্রোন, আকাশ ছুঁয়ে নামিয়ে আনে ধ্বংসের বার্তা। আসকালানের অধিকৃত অঞ্চল কেঁপে ওঠে, এক গোপন ইসরায়েলি স্থাপনার বুকে জ্বলে ওঠে ইয়েমেনি আগুন। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি উচ্চারণ করেন এক চিরন্তন অঙ্গীকার, আমরা পিছু হটব না, আমরা নত হব না। ইসরায়েল ও তার রক্ষাকর্তা আমেরিকা বুঝুক, ইয়েমেনিরা দাঁড়াবে নিপীড়িতদের পাশে যে কোনো মূল্যে। আর ঠিক তখনই এক নতুন মোড় নেয় এই প্রতিরোধের উপাখ্যান। YAF আকাশে গর্জে ওঠে, ভূপাতিত করে 4th মার্কিন MQ-9 রিপার ড্রোন হাজ্জা গভর্নরেটের আকাশে। হ্যাঁ, 2 সপ্তাহে 4th। এই ড্রোন আর ফিরবে না, তার চোখ বন্ধ, তার ডানা পুড়ে ছাই। তেল আবিবে তখন বাজে সাইরেন। গুশদান, আল কুদস, সর্বত্র আতঙ্কের ছায়া।
বেনগুরিয়ন বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বন্ধ। বসতি স্থাপনকারীরা পালায়, আশ্রয় কেন্দ্রে ভিড় জমায়। এই দৃশ্য, এই কম্পন গত 2 সপ্তাহেও দেখা যায়নি। ইসরায়েলের আত্মবিশ্বাসী এবার চিড় ধরেছে। ওদিকে গাজায় 50,944 জনের প্রাণ গেছে ইসরায়েলি আগ্রাসনে। সেই যুদ্ধ, সেই হত্যাযজ্ঞের মাঝেই ইয়েমেনের প্রতিশোধ রচনা করে নতুন ইতিহাস। আর হামাস চুপ করে থাকেনি। আল কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবাইদা অগ্নিকণ্ঠে ঘোষণা করেন, ইয়েমেনের ভাইয়েরা, তোমরা গাজার হৃদয়ে হানা দিয়েছ আশার আলো হয়ে। তোমাদের রক্ত, তোমাদের ত্যাগ আমাদের ইতিহাসে চিরস্থায়ী হয়ে রইবে। তিনি বলেন, ইয়েমেনের অটল সংকল্পই প্রমাণ করে, যদি ইচ্ছা থাকে, যদি বিশ্বাস থাকে, তবে ইসরায়েলি সত্তার সব নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ধসে পড়তে বাধ্য। হামাস একটি ভিডিও প্রকাশ করে যাতে ফুটে ওঠে ইয়েমেনি রাজনৈতিক, সামরিক এবং জনসমর্থনের জয়গান। প্রতিরোধের এমন অপূর্ব সংহতির চিত্র বিশ্বের সামনে কল্পনাকে ছাড়িয়ে যায় বাস্তবে। তবে গল্প এখানেই থামে না। যুক্তরাষ্ট্র এখন প্রতিদিনে হামলা চালায় ইয়েমেনি ভূখণ্ডে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মার্চের মাঝামাঝি থেকে তাদের বিমান হামলায় 338 জন বেসামরিক নিহত, নারী, শিশু, নিরস্ত্র পুরুষ। মাত্র 16 মার্চের পরে 117 জন নিহত, 221 জন আহত। তবুও হুথিরা ভীত নয়, তারা নমনীয় নয়, বরং তারা আরও দৃঢ়, আরও দুঃসাহসী, আরও প্রতিশোধ পরায়ণ। এই প্রতিশোধ এখন কেবল গাজার নয়, এটি একটি ইতিহাসের, যেখানে হুথিরা লিখছে নতুন মহাকাব্য আর হামাস গাইছে সম্মানের সুর। যেখানে ক্ষেপণাস্ত্র শুধু ধ্বংস আনে না, আনে বিবেকের ঘুম ভাঙানো বজ্র নিনাদ। আর MQ-9 ড্রোন, সে এখন নিঃশব্দ স্মৃতি, একটি পতনের প্রতীক, ইয়েমেনি আকাশে উড়ন্ত স্লোগান, আমরা মাথা নত করি না, করব না। বিশ্ব এখন দেখছে, যখন প্রতিরোধ এবং বিশ্বাস একত্র হয়, তখন ইতিহাস থেমে দাঁড়ায় আর লেখে গর্বের কাব্য। এটাই ইয়েমেন, এটাই গাজা, এটাই সেই লড়াই যা দেখে বিশ্ব শ্বাসরুদ্ধ। এ যেন রাজপ্রাসাদের এক নিঃশব্দ সন্ধি। একদিকে গাজার ধ্বংসস্তূপ, আর অন্যদিকে রিয়াদের প্রাসাদে আলো ঝলমলে করিডরে হেঁটে আসছেন এক মার্কিন প্রতিনিধি। নাম ক্রিস রাইট, পদ জ্বালানি সচিব। হাতে এক চুক্তির খসড়া, যা কেবল কাগজ নয়, হয়তো এক নিরুত্তর বিবেকের প্রতিচ্ছবি। তেল আর ঘাম, মরুভূমি আর রক্ত আজ এক টেবিলে বসেছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এগিয়ে যাচ্ছে বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে একযোগে কাজ করতে। রিয়াদের বুকে ফ্যাকাশে চেয়ারে বসে সংবাদ সম্মেলনে রাইট বললেন, আমরা এক ঐতিহাসিক পথে হাঁটছি, একসাথে একটি চুক্তির দিকে এগোচ্ছি, যার বিস্তারিত পরে জানানো হবে। এই সেই আমেরিকা, যার মিত্র ইসরায়েল আজ গাজার শিশুদের স্বপ্ন গুঁড়িয়ে দেয় বোমায়। আর সেই রাষ্ট্র এখন সৌদি রাজপরিবারের দরজায় দাঁড়িয়ে বলছে, আসুন পারমাণবিক প্রযুক্তির ভাগ বসায়। এখানেই গল্প ঘুরে যায়। 123 চুক্তি, মার্কিন পারমাণবিক শক্তি আইনের সেই অধ্যায় যা বলে, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে, এই জ্ঞান দিয়ে তুমি বোমা বানাবে না। তবুও সৌদি আরব আজও জানায়, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করব, আমরা জ্বালানি পুনর্প্রক্রিয়াকরণ থেকে পিছাবো না। তাদের চোখে এক দ্বিধাহীন দৃঢ়তা, যা কেবল বেসামরিক চুক্তি নয়, এ যেন সম্ভাব্য অস্ত্রের ভবিষ্যতের এক প্রতিধ্বনি। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট, যিনি প্রথমবারের মতো সরকারি সফরে সৌদি আরব গিয়েছেন, সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর রাইট বলেন, পারমাণবিক সহযোগিতার উন্নয়নে একসাথে কাজ করতে দুই দেশ একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর পথে এগোচ্ছে। তিনি আরও জানান, এই ঐতিহাসিক চুক্তির বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে। তিনি বলেন, পারমাণবিক খাতে মার্কিন অংশীদারিত্ব এবং সম্পৃক্ততা নিশ্চিত করতে অবশ্যই একটি 123 চুক্তি হবে।
এমনভাবে একটি চুক্তি গঠনের অনেক উপায় রয়েছে যা সৌদি আরবের উদ্দেশ্য এবং আমেরিকার উদ্দেশ্য দুটোকেই পূরণ করবে। তিনি এখানে উল্লেখ করেছেন 1954 সালের মার্কিন পারমাণবিক শক্তি আইনের 123 ধারা, যেটি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা কিভাবে হবে তার রূপরেখা নির্ধারণ করে। রাইট আরও জানান, সৌদি আরব এখনও এই আইনের অধীনে নির্ধারিত শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি। এই আইনে 9টি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে যেগুলো অনুসরণ করলে কোনো দেশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র তৈরি করতে পারবে না বা কোনো সংবেদনশীল উপকরণ অন্য দেশের কাছে স্থানান্তর করতে পারবে না। সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনর্প্রক্রিয়াকরণ বন্ধ রাখবে, এমন কোনো বাধ্যবাধকতা মানবে না। অথচ এই দুই ধরনের প্রযুক্তি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। আর এ কারণেই অনেক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ এবং মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই সম্ভাব্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কৌশল থেকে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাইডেন প্রশাসন এর আগে চেয়েছিল সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হলে এমন কোনো পারমাণবিক চুক্তি না হোক। তবে এখন মনে হচ্ছে সেই শর্ত আর রাখা হয়নি। বর্তমানে আলোচনা চলছে শুধু জ্বালানি সহযোগিতা কেন্দ্র করে। এ যেন এক জাতির গল্প, যাকে থামিয়ে রাখার জন্য যুগে যুগে ষড়যন্ত্র রচিত হয়েছে। কিন্তু ইতিহাস বলে, ইচ্ছা শক্তির কাছে দেয়াল হার মানে, বিশ্বাসের সামনে শৃঙ্খল গলে যায়। পারস্য নববর্ষের শুভক্ষণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাহবার আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি উচ্চারণ করলেন এমনই এক ঘোষণাপত্র, যেখানে প্রতিরোধের ভাষা কাব্যে রূপ নেয় আর শত্রুরা মুখ ঢাকে তাদের ব্যর্থতার ছায়ে। তারা হতাশ, তারা ক্ষুব্ধ, তারা আমাদের উত্থানকে ভয় পায়। ইরানের শীর্ষ নেতার কণ্ঠে সেই দৃঢ় প্রত্যয় যা সময়কেও থামিয়ে শোনায়। ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুরা আজ তাদের হতাশার ছবিকেই সংবাদ বানিয়ে তোলে আর কল্পনাকে সাজায় বাস্তবতার মুখোশে। তবে ইরান জানে, কেবল প্রতিরোধ নয়, সত্য প্রতিষ্ঠাই তার প্রকৃত রণনীতি। শত্রুরা যতই অপপ্রচার ছড়াক, যতই তাদের মিডিয়া সাম্রাজ্যে ইরানকে কলঙ্কিত করার চেষ্টা করুক, ইসলামী প্রজাতন্ত্র তার আত্মমর্যাদার জায়গা থেকে এক চুলও সরবে না। আয়াতুল্লাহ খামেনি বলেন, সমস্যা ইসলামী প্রজাতন্ত্র নাম নিয়ে নয়, তাদের যন্ত্রণার উৎস একটি মুসলিম স্বাধীন দেশ যে কারো করুণা ছাড়া নিজস্ব পতাকা উড়ায়, নিজস্ব পরিচয় দাঁড়িয়ে থাকে। ইরান আত্মনির্ভরতা থেকে পিছু হটে না, কারো শর্তে চলে না, কারো পায়ের ছায়ায় বড় হয় না। আর এটাই দগ্ধ করে আমেরিকার মতো বলপূজারী শক্তিকে। একদিকে তারা নিজেদের মারাত্মক অস্ত্রে সাজায়, অন্যদিকে চায় ইরান যেন তার প্রতিরক্ষা উন্নয়নে হাত না বাড়ায়। আয়াতুল্লাহ খামেনি সেই ভণ্ডামিকে নগ্ন করে তোলেন। তারা চায় আমরা নত হই, আমরা হাত জোড় করে বলি আমাদের বাঁচাও। কিন্তু না, ইরান কোনোদিন কারো গোলাম ছিল না, হবে না। এই যুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ইরানের সশস্ত্র বাহিনী। নেতা তাদের বলেন, তোমরাই জাতির আশ্রয়, তোমরাই প্রাচীর। তিনি আহ্বান জানান সর্বোচ্চ প্রস্তুতি রাখার, কেবল অস্ত্রে নয়, বুদ্ধিতে, সফটওয়্যারে, প্রযুক্তিতে। কারণ আজকের যুদ্ধ আর শুধু সীমান্তে নয়, তা ছড়িয়ে আছে ডিজিটাল ময়দানেও, মিডিয়ার কুয়াশায়ও। বৈঠকের শুরুতে মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি তুলে ধরেন আরেকটি বাস্তবতা। একদিকে গাজা, অন্যদিকে লেবানন, যেখানে প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে ইসরায়েলি দম্ভের ভিতর। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আজ শুধু সীমান্ত রক্ষা করে না, তারা একটি আদর্শ রক্ষা করে। তারা জানে, শত্রুরা সফল হলে কেবল একটি দেশের পতন ঘটবে না, পতন হবে ন্যায়ের, পতন হবে ইতিহাসের সওয়ালের। এ এক যুদ্ধ, অস্ত্রের চেয়েও বড় যে লড়াই বিশ্বাসের, শেকড়ের, অধিকার আর আস্থার। আর সেখানে ইরান তার মাটি আঁকড়ে দাঁড়িয়েছে। এটাই সেই ইরান যার অগ্রগতি আজ শত্রুর দৃষ্টিতে জ্বালাময়ী, যে দেশ
পরমাণু প্রযুক্তিতে এগিয়ে যায়, স্যাটেলাইট উৎক্ষেপণে সফল হয়, নিজস্ব অস্ত্র তৈরি করে, খাদ্য ও জ্বালানিতে আত্মনির্ভর হয় এবং তবুও যাকে ঘিরে রাখা হয় নিষেধাজ্ঞার কাঁটা তারে। কিন্তু তবুও সে হাসে, সে গর্জে ওঠে, কারণ সে জানে অসত্যের প্রাসাদ চিরস্থায়ী নয়। ইরান আজ একটি ভূখণ্ড নয়, বরং প্রতিরোধের কাব্য। আর যারা চায় ইরান থেমে যাক, তারা বুঝে গেছে সময় তাদের পক্ষে নেই। বিপ্লব এখনো চলছে, আগুন এখনো জ্বলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন অস্ত্র ও কৌশল নিয়ে প্রস্তুত। 40,000 সক্রিয় যোদ্ধার বাহিনী নিয়ে ইসরায়েলের ওপর বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে হামাস আইডিএফ বাহিনী দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত টানেল ব্যবহার থেকে দূরে থাকছে এবং এখন ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ভবনগুলিতে উন্নত বিস্ফোরক ব্যবহার করছে। হামাস নিম্নমানের অস্ত্র তৈরি করার কারখানা এবং সীমিত রকেট তৈরির স্থান পরিচালনা করলেও এটি সফলভাবে তার বাহিনী পুনরায় শক্তিশালী করেছে। অনুমান দেখায় যে 7 লাখ গাজাবাসী হামাসকে সমর্থন করে, 6 লাখ ফাতাহকে সমর্থন করে এবং 6,50,000 কেউই কোনো দলকে সমর্থন করে না। হামাসকে উৎখাত করার জন্য বিভিন্ন গোষ্ঠীর চাপ থাকা সত্ত্বেও তাদের শক্তি এখনো এত কমে যায়নি যে হামাসকে ক্ষমতাচ্যুত করা যাবে। হামাস এখন জনবহুল এলাকা থেকে গুলি ছোড়া এড়াচ্ছে যাতে আইডিএফ পাল্টা হামলা করতে না পারে। আইডিএফ গাজার বাফার জোন তার সীমান্ত থেকে 2 কিলোমিটার উত্তরে সম্প্রসারিত করেছে এবং গাজার উত্তরাঞ্চলের অধিকাংশ বাসিন্দা এখন দক্ষিণ পশ্চিমের আল মাওয়াসি মানবিক অঞ্চলে চলে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত গাজার টানেল নেটওয়ার্কের মাত্র 25% ধ্বংস করতে সক্ষম হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে আইডিএফ 1000 টার্গেটে আক্রমণ করেছে এবং হামাসের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে বলে দাবি করেছে। আইডিএফ এর স্থলবাহিনী বিশ্বাস করে যে হামাসের যোদ্ধারা এখন আল মাওয়াসি মানবিক অঞ্চলে অবস্থান করছে। হামাস আরও যোদ্ধা নিয়োগ করছে এবং তাদের সীমিত অস্ত্র ভান্ডার পুনরুদ্ধারের চেষ্টা করছে। আইডিএফ অনুমান করছে এই গোষ্ঠীর প্রায় 20,000 সক্রিয় যোদ্ধা রয়েছে, যা যুদ্ধের আগের সংখ্যার অর্ধেক। গত জানুয়ারিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 10 থেকে 15,000 যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের 2 সদস্য এ তথ্য জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে 10 থেকে 15,000-এর মতো হামাস যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি এ অনুমান বিষয়ে আগে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এর আগে 14 জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ফিলিস্তিনে যত হামাস যোদ্ধা নিহত হয়েছেন তত যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। তিনি একে চিরস্থায়ী যুদ্ধের রেসিপি বলে সতর্ক করেন। তিনি অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। তবে ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় মোট নিহতের সংখ্যা 20,000-এর মতো। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিরাট জয়। রাশিয়া আরেকটি মার্কিন নির্মিত F-16 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে, যা ইউক্রেনের বিমান বাহিনীর জন্য একটি বড় আঘাত। ইউক্রেনীয় বিমান বাহিনীর মতে, যুদ্ধ অভিযানের সময় যুদ্ধ বিমানটি ধ্বংস হয়ে যায় এবং পাইলট দুঃখজনকভাবে প্রাণ হারায়। ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের টেলিগ্রাফ চ্যানেলে এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। নিহত পাইলটকে 26 বছর বয়সী পাভলো ইভানভ হিসেবে শনাক্ত করেছে।
এটি ইউক্রেনের বিরুদ্ধে সংঘাত শুরু হওয়ার পর থেকে হারানো দ্বিতীয় F-16 যুদ্ধ বিমান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষতি স্বীকার করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং রাশিয়ার আক্রমণের কঠোর এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যুদ্ধ বিমানটি ভূপাতিত হওয়ার সঠিক কারণ সম্পর্কে ইউক্রেন সরকারের বক্তব্যে কিছু অস্বচ্ছতা রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে দায়ী করেছেন, তবে ইউএএফ একটি আন্তঃবিভাগীয় কমিশন গঠন করেছে যা এই ঘটনাটি তদন্ত করবে। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলি দাবি করেছে যে F-16টি S-400 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত হয়েছে। 1 মাস আগে ইউএফএফ পুরনো F-16 ভ্যারিয়েন্টগুলির সমালোচনা করেছিল, বলেছিল যে এই জেটগুলি সরাসরি বিমান যুদ্ধে একে অপরকে পরাজিত করার জন্য যথেষ্ট সক্ষম নয়। ঘটনার আশেপাশে মিশ্র বার্তা থাকা সত্ত্বেও এটা স্পষ্ট যে আরেকটি যুদ্ধ বিমান হারানো ইউক্রেনের বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। এদিকে কুর্স্ক সীমান্তবর্তী ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 32 জন নিহত হয়েছে এবং 84 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। রবিবার স্থানীয় সময় সকালবেলা শহরটিতে রাশিয়ার 2টি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার পশ্চিমা মিত্ররা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং মস্কোকে চেপে ধরার আহ্বান জানিয়েছেন। কেবল বদমাশরাই এমন কাজ করতে পারে সাধারণ মানুষের জীবন কেড়ে নিতে, তাও এমন একদিনে যেদিন মানুষ গির্জায় যায়, বলেছেন জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রস্তাবকে অবজ্ঞা করছেন বলেও তিনি অভিযোগ করেছেন। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলিতে গুচ্ছ গোলাবারুদ ছিল, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রিই ইয়ারমাক। যত বেশি সম্ভব বেসামরিককে মারার জন্যই রুশরা এমন হামলা চালিয়েছে, বলেছেন তিনি। পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের বৈঠকের পরই এই হামলা হয়েছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠকটি হয়েছিল। 4 ঘন্টার এই বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন কিরিল দিমিত্রিয়েভ। তবে পরে ট্রাম্প হতাশা প্রকাশ করে লিখেন, রাশিয়ার দ্রুত সমঝোতায় আসা উচিত। অনেক মানুষ মারা যাচ্ছে, প্রতি সপ্তাহে 1000-এর বেশি মানুষ মারা যাচ্ছে এই ভয়ানক ও অর্থহীন যুদ্ধে। গাজায় আগুন, গাজায় বিস্ফোরণ, গাজায় পাতা ফাঁদে ধরা পড়েছে ইসরায়েলি সৈন্যরা। হামাস টানেলের খাদে টেনে নিয়ে গেছে, তারপর মুহূর্তে উড়িয়ে দিয়েছে সবকিছু। বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত, ধ্বংস হয়েছে 5টি D9 বুলডোজার। মাত্র 2 দিনে গাজা এখন নিছক এক যুদ্ধক্ষেত্র নয়, এটি এক থেমে থাকা আগ্নেয়গিরি, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর আমন্ত্রণ। আর ঠিক সেইখানেই আল কাসাম ব্রিগেড চালিয়েছে এক শীতল পরিকল্পনার বিস্ফোরণ। খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার, সেই এলাকা জুড়ে ছিল নিঃশব্দ অপেক্ষা, কিন্তু হঠাৎ করে সেই নীরবতা ছিন্ন করে গর্জে ওঠে বিস্ফোরণ। হামাস দাবি করেছে তারা ইসরায়েলি সৈন্যদের একটি বুবি ট্র্যাপড টানেলের দিকে প্রলোভিত করে নিয়ে যায়। তাদের ভাষায় একাধিক সৈন্য সুড়ঙ্গের খাদের ভেতরে নেমে আসে, তখনই ঘটে সেই পরিকল্পিত মৃত্যু। টানেলের গভীরে আগে থেকে বসানো ছিল বিস্ফোরক, সেই ডিভাইসগুলো একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়। এক মুহূর্তে ঝরে পড়ে জীবন, ছিঁড়ে যায় অস্ত্রধারীদের গর্ব। বিস্ফোরণে নিহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা, আহত হয় আরো অনেকে। এক নাটকীয় ঘূর্ণি যেখানে শিকার আর শিকারী বদলে যায় মুহূর্ত। হামাস জানিয়েছে ঠিক একই দিনে একই এলাকায় আরো বিস্ফোরণ ঘটানো হয়, উড়িয়ে দেওয়া হয় 2টি D9 বুলডোজার। তবে থেমে থাকেনি তারা। একদিন পর আরো 3টি D9 বুলডোজারকে নিশানা বানানো হয়। ব্যবহার করা হয় একসঙ্গে 3টি অস্ত্র, একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি শাওয়াজ বিস্ফোরক ডিভাইস, একটি ব্যারেল বোমা। মাটি কাঁপে, ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলি প্রযুক্তি। এ যেন এক মহাকাব্যিক প্রতিশোধ, ধ্বংসই যার ভাষা।
এই দৃশ্যপটের মধ্যেই হামাস জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব। তাদের প্রধান আলোচক সরাসরি জানিয়ে দিয়েছেন এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়, কারণ এতে যুদ্ধ থামবে না, বরং চলতেই থাকবে। তার কণ্ঠে প্রতিবাদের আগুন। নেতানিয়াহু ও তার সরকারের ব্যবহৃত আংশিক চুক্তিগুলো আসলে একটি রাজনৈতিক চাল, যার মাধ্যমে যুদ্ধ, গণহত্যা ও অনাহার অব্যাহত রাখা হবে। এমনকি তার নিজের বন্দীদের জীবন দিয়ে হলেও আমরা সেই ষড়যন্ত্রের সঙ্গী হব না। ইসরায়েল দাবি করেছে এখনো 59 জন জিম্মি হামাসের হাতে। তাদের মধ্যে 35 জনের মৃত্যু ইতোমধ্যেই নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই তালিকায় রয়েছেন 7 অক্টোবর 2023-এ অপহৃত 58 জন, আর রয়েছেন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন। 2014 সালে নিহত এখনো তার মরদেহ ফিরে আসেনি। এখনো পর্যন্ত হামাস মুক্ত করেছে 139 জন জিম্মি। 2023-এর শেষ দিকে ও 2025-এর শুরুতে 2টি চুক্তিতে 8 জন নিহত জিম্মির দেহ ফেরত দেওয়া হয়েছে। সেনাবাহিনী জীবিত উদ্ধার করেছে 8 জন, আর গাজা থেকে উদ্ধার করা হয়েছে আরও 41টি মৃতদেহ। ঘড়ির কাঁটায় এগোয় ধ্বংসের দিকে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ছক, কিন্তু তেহরানের হৃদয় তপ্ত আগ্নেয়গিরি। তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ছক আঁকছে, তারা আকাশে আগুন ছুড়তে চায় ইরানের বুকে। হ্যাঁ, ইসরায়েল যেন এক মরিয়া দেশ, যার চোখে ঘুম নেই, যার মন জ্বলছে। তারা ইঙ্গিত দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হতে পারে যে কোনো সময়। বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার এক বিস্ফোরক প্রতিবেদন, যেখানে ধ্বংসের পদধ্বনি শোনা যায়, যেখানে ইরানের ছায়ায় কাঁপে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এই কর্মসূচি মুছে ফেলতেই হবে, কূটনীতি নয়, চাই ধ্বংস। ইসরায়েলের বিশ্বাস সীমিত সামরিক হামলায় ঠেকাতে পারে ইরানকে, কিন্তু ইরান কি মাথা নিচু করে? নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্র এখনো অনিচ্ছুক। ট্রাম্প জানিয়ে দিয়েছেন তেহরানের বিরুদ্ধে আপাতত সামরিক পথ নয়। তবুও ইসরায়েল একা লড়ার প্রস্তুতিতে। তারা পেশ করেছে হামলার নকশা হোয়াইট হাউসের দরবারে বারবার। তাদের কিছু পরিকল্পনায় সময় নির্ধারিত। বসন্তের শেষ অথবা গ্রীষ্মের শুরু। হামলার ধরনও নানা রকম। আকাশপথে বোমা, ভূমিতে কমান্ডো, সম্ভবত একযোগে ধ্বংস। বিশ্লেষকরা বলছেন এই হামলার উদ্দেশ্য নয় চূড়ান্ত বিজয়, উদ্দেশ্য ইরানকে কয়েক মাস, হয়তো 1 বছর পিছিয়ে দেয়া। তবে তাতে কাঁপবে বন্ধুত্বের ভিত। ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কেও পড়বে চির। আলোচনা, কূটনীতি সব মিলিয়ে পরিস্থিতি যেন উত্তাল নদী। হোয়াইট হাউসের ভেতর এক বৈঠকে নেতানিয়াহুর চোখে আগুন, ট্রাম্পের কণ্ঠে ঠান্ডা হাওয়া। আমরা কূটনৈতিক পথ চাই, আঘাত নয়, আপাতত নয়। তবুও ইসরায়েলের আশাবাদ সীমিত এক হামলা যুক্তরাষ্ট্রের ছায়া সমর্থনে সম্ভব। তাদের এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন হামলা হবে কিনা এখনো ঠিক হয়নি, কিন্তু যদি হয় বিশ্ব ইতিহাস থমকে দাঁড়াবে। অন্যদিকে তেহরান তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানালেন আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে, ইসরায়েল বড় আঘাতের পরিকল্পনা করছে। আমরাও প্রস্তুত। প্রত্যাঘাত হবে বজ্রপাতের মতো, জবাব হবে কঠোর, অপ্রতিরোধ্য। রয়টার্স আরও জানায় গত বছর ইসরায়েল তাদের পরিকল্পনার কিছু অংশ বাইডেন প্রশাসনের কাছে তুলে ধরেছিল। তখন নেতানিয়াহু আহ্বান জানিয়েছিলেন আমাদের বিমান হামলায় নেতৃত্ব দিন, কিন্তু ওয়াশিংটনের উত্তর ছিল না। তবুও আগুন নেভেনি, শুধু তার রং বদলেছে। আজ এই টানটান উত্তেজনার মধ্যে বিশ্ব চেয়ে আছে 2 প্রশ্নে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কি আসবে অগ্রগতি, আর ইসরায়েল তারা কি করবে এরপর? তেহরান জানে তাদের মাটি শুধু ভূখণ্ড নয়, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু প্রকল্প নয়, তা এক আত্মমর্যাদা, এক জাতির প্রতিরোধ। আর যদি আঘাত আসে তাহলে জবাব হবে ইতিহাসের এক রক্তাক্ত কবিতা, যার প্রতিটি চরণে লেখা থাকবে ইরানের অগ্নিসম প্রতিজ্ঞা। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে শীর্ষে ইরান, এক নীরব বিপ্লবের গল্প। একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে ইরানকে মুখোমুখি হতে হতো সীমাহীন ঘাটতি। ইরান যুদ্ধ চলেছিল টানা 8 বছর। সেই যুদ্ধে ছিল না পর্যাপ্ত ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্র। শত্রুর ট্যাঙ্ক সামনে এলে ইরানিরা ছিলেন প্রায় নিরস্ত্র। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় প্রস্তুতি, শুরু হয় প্রতিশোধের বীজ বপন, শুরু হয় এক নতুন অধ্যায়।
আজ সেই অধ্যায়ের নাম আলমাস। পার্স টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই গল্প। ইরান এখন আর পিছিয়ে নেই, বরং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে তারা বিশ্বমঞ্চের শীর্ষ সারিতে। আধিপত্য ভাঙার ঘোষণা। একসময়ের ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রগুলো ছিল এক বড় সীমাবদ্ধতা। তাতে ছিল না স্বাধীনতা, চালককে অবিরাম নজর রাখতে হতো লক্ষ্যবস্তুর উপর। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ পর্যন্ত থাকতে হতো গাইডেন্সে। এর মানে ছিল চালক ও ঝুঁকির মধ্যে। যখন আধুনিক সেন্সর আর ড্রোন প্রযুক্তি এগিয়ে আসে, তখন পুরনো এই পদ্ধতিগুলো হয়ে পড়ে বিপজ্জনক। দৃষ্টিগোচরে থাকা মাত্রই ধরা পড়ে উৎক্ষেপণের স্থান। নির্দেশক ব্যক্তি হয়ে যায় সহজ টার্গেট। এই বাস্তবতায় দরকার পড়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের। ফায়ার অ্যান্ড ফরগেট মানে ছুঁড়ে দিলেই ভুলে যাও। টপ ডাউন অ্যাটাক মানে উপর থেকে ট্যাঙ্কের দুর্বল ছাদে আঘাত। পশ্চিমের দেশগুলো বানিয়েছে জ্যাভলিন ও স্পাইকের মতো ক্ষেপণাস্ত্র, আর ইরান তারা এনেছে আলমাস, একটি ক্ষেপণাস্ত্র যা সেই একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে। আলমাস ইরানের ঘরোয়া প্রযুক্তির বিস্ময়। 2020 সালে প্রথম প্রকাশ পায় আলমাস ক্ষেপণাস্ত্র। আবাবিল 3 ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি। আঘাত করে সাজোয়া ড্রোন, দুর্গ, এমনকি সেনা সদস্যদের উপর। সবচেয়ে বড় কথা, এটি উৎক্ষেপণ করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি ব্যক্তিও এটি ব্যবহার করতে পারে। আলমাসের রয়েছে 4টি মডেল। আলমাস 1 পাল্লা 200 মিটার থেকে 4 কিলোমিটার, নির্দেশিকা পদ্ধতি 2 বিন্দু, বিশেষভাবে নির্মিত দুর্গ ধ্বংসে। আলমাস 2 পাল্লা 7 কিলোমিটার, উপযুক্ত সম্মুখ ভাগের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। কোবরা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যায়। আলমাস 3 পাল্লা 10 কিলোমিটার, লক অন ক্ষমতা সম্পন্ন, অনুসরণ করে উন্নত নির্দেশিকা পদ্ধতি। বদর দেখতে আলমাসের মতোই, পাল্লা 200 থেকে 2000 মিটার, ভেদ করতে পারে 600 মিলিমিটার সাজোয়া ইস্পাত। এটা যেন ট্যাঙ্কের হৃদয়ে ঢুকে ছিঁড়ে ফেলা এক ইস্পাতের শানিত কবিতা। আলমাস 4 এবং এনলোস এখন উন্নয়ন পর্যায়ে, তাদের নিয়ে চলছে নীরব প্রস্তুতি ভবিষ্যতের আরও ধ্বংসাত্মক সংস্করণে। কৌশলগত জাদু। এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, এটি কৌশলের অংশ। মোহাজের 10 ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে আলমাস হয়ে উঠেছে দূরপাল্লার আক্রমণের হাতিয়ার। নৌযুদ্ধে হালকা ও দ্রুতগামী শত্রু জাহাজ ধ্বংসে আলমাস এক সাশ্রয়ী সমাধান। এমনকি এটি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ব্যয়বহুল প্রতিরক্ষা কিনতে বাধ্য করে। সবচেয়ে বড় শক্তি হলো আলমাস তৈরি হয়েছে ইরানের মাটিতে। বিদেশি নির্ভরতা নেই, নিজেদের প্রযুক্তিতে নিজেদের রক্ষা। এটাই ইরানের আত্মনির্ভরতা, এটাই তাদের কৌশলগত অগ্রগতি। পরিণতি। বিশ্বের চোখ এখন পশ্চিমের দিকে নয়, তারা তাকাচ্ছে পূর্বের ইরানে, যেখানে নিষেধাজ্ঞা ঠেলে চাপের দেয়াল ভেঙে তৈরি হয়েছে এক নতুন অস্ত্র বিপ্লব। আলমাস সেই বিপ্লবের মুখ। একটি দেশ যা একসময় ছিল প্রতিরক্ষায় দুর্বল, আজ তারা বিশ্বের সামরিক প্রযুক্তির শীর্ষে। ইরান এখন শুধু একটি দেশ নয়, একটি বার্তা, একটি ঘোষণা। আমরাও পারি, আমরাও শীর্ষে উঠি, আমরাও ইতিহাস লিখি। হুথিদের আগুনে পুড়ছে কৌশল, বদলে যাচ্ছে ট্রাম্পের রণনীতি। বিমান হামলা ব্যর্থ, এবার স্থলেই নামছে যুক্তরাষ্ট্র। নিষ্ঠুরতার আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে ইয়েমেনে। হুথিরা, যারা কখনো মাথা নত করেনি, এবার এমন প্রতিরোধ করেছে যা আকাশ থেকে ছোঁয়া যায় না। ট্রাম্প প্রশাসন বিমান হামলা চালিয়েছিল লাগাতার। মাটির নিচেই যেন লুকিয়েছিল আগুন। ওই আগুন এখন জ্বালিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল। হুথিদের দমাতে গিয়ে এবার মার্কিন সেনারা নামবে মাটিতে। ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বড় অভিযান এখন শুধু সম্ভাবনা নয়, সম্ভাব্য বাস্তবতা। আল আশার্ক আল আউসাদ জানিয়েছে একটি সমন্বিত স্থল আক্রমণের পরিকল্পনা চলছে। মার্কিন সহায়তায় শুরু হবে এই ধ্বংসাত্মক অভিযান। হুথিরা তার প্রস্তুতি নিচ্ছে, জনবহুল এলাকায় পুঁতে দিচ্ছে মাইন। হোদেইদা, সানা আর অসংখ্য বেসামরিক কেন্দ্র এখন শ্বাস নিচ্ছে বিশ্বের ভেতরে। কে লাগিয়েছে এই মাইন? সরকারি সূত্র নিরুত্তর, তবে শহরগুলো বলছে পদে পদে মৃত্যুর ফাঁদ। হুথিরা জানে এবার প্রতিপক্ষ শুধু ইয়েমেনি সরকারি বাহিনী নয়, এবার মাঠে নামছে আমেরিকা। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে বিমান হামলা। লক্ষ্য লোহিত সাগরে হুথিদের হামলা থামানো। কিন্তু 1 মাসের প্রচণ্ড আক্রমণেও ফল শূন্য। ড্রোন, ক্ষেপণাস্ত্র, বুলেট সবকিছু উপেক্ষা করে হুথিরা আজও মাঠে। 2023 সালের নভেম্বরে প্রথম আঘাত আসে। গাজায় যুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের বিস্ফোরণ, তারপর হুথিরা নামলো খেলায়। লোহিত সাগর আর এডেন উপসাগরে লক্ষ্য করলো জাহাজ। আমরা লড়ছি ফিলিস্তিনিদের জন্য, বলেছে হুথিরা। তাদের অস্ত্র সংহতির ভাষা।
সালের শুরুতে একবার থেমেছিল সবকিছু, একটি যুদ্ধবিরতি, একটি জিম্মি মুক্তি চুক্তি, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতায় শান্তির স্বপ্ন জেগেছিল একটুখানি। কিন্তু হুথিদের আগুন সহজে নিভে না, আবারও শুরু হয়েছে অভিযান, আর তার উত্তরে এসেছে আমেরিকার আরো আক্রমণ। কিন্তু এবার আর শুধু আকাশে নয়, মাটি এখন যুদ্ধের নতুন মঞ্চ হতে পারে। এই স্থল অভিযান হয়তো এক নতুন অধ্যায়ের শুরু করবে। দীর্ঘস্থায়ী সংঘাত এবার পায়ে পায়ে সামনে আসছে, আর আমেরিকার সরাসরি অংশগ্রহণ ছুঁড়ে দিচ্ছে একটি জ্বলন্ত বার্তা গোটা অঞ্চলের প্রতি। আসছে সংঘর্ষ, আসছে বিস্ফোরণ, আসছে যুদ্ধ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, বেসামরিক মানুষ যদি মাইন স্থাপন এমনই চলে, তবে সবচেয়ে বড় দামটা দেবে কারা? এই যুদ্ধের পরবর্তী অধ্যায় এখন নির্ভর করছে দুই বাহিনীর সমন্বয়ের উপর। হুথিরা প্রস্তুত, যুক্তরাষ্ট্র সজাগ। আকাশের পর এবার জ্বলবে মাটি। কে থামাবে আগুন, নাকি আগুনই হবে ইতিহাস? যুক্তরাষ্ট্রের আরও একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, সানার আকাশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারি। গর্জে উঠেছে আকাশ, ধ্বংস হয়েছে আরেকটি মার্কিন ড্রোন। ইয়েমেনের সানা থেকে জেগে উঠেছে প্রতিরোধের। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা সানার আকাশে 21তম মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেই দৃশ্য যেন আগুন ছুঁয়ে আকাশে ছড়িয়ে পড়ছে আত্মমর্যাদার অগ্নিশিখা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে এই মার্কিন ড্রোনকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। হয়তো এটি শুধুই একটি ড্রোন নয়, এ যেন প্রতিরোধের প্রতীক। সারির কণ্ঠে স্পষ্ট গর্জন। সানা গভর্নরেটের আকাশসীমায় শত্রু অভিযানের সময় মার্কিন বিমানটিকে নিশানায় নেওয়া হয়েছিল। দিনটা শনিবার, তারিখটা ইতিহাস। ব্রিগেডিয়ার সারি আবারও জোর দিয়ে বলেন, এটি 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় মার্কিন ড্রোন পতন। শুধু এপ্রিলেই এটা ষষ্ঠ। আর প্রতিশ্রুত বিজয় ঘোষণার পর থেকে 21তম আমেরিকার ড্রোন ধ্বংস। এ যেন প্রতিটি হামলার জবাব, প্রতিটি নিষ্পেষণের প্রতিরোধ। তিনি বললেন, নিরবিচ্ছিন্ন বিমান হামলা, বেসামরিক নাগরিকদের উপর বর্বরতা, সরকারি বেসরকারি স্থাপনায় টার্গেট, এসব আমাদের মনোবল ভাঙবে না, বরং ফিলিস্তিনিদের পাশে আমাদের সংকল্প আরও দৃঢ় করবে। তার ঘোষণায় যেন বজ্রের শক্তি। গাজার উপর আগ্রাসন থামবে না, অবরোধ তোলা হবে না, ততদিন আমরা থামব না, প্রতিরোধী আমাদের শপথ। এমন ঘোষণার মধ্যেই মার্কিন হামলা চলছে ইয়েমেন জুড়ে। রাস ইসা বন্দরে এক হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 80 জন। মাটি কেঁপে উঠেছে, নিথর হয়েছে মানুষ। কিন্তু প্রতিবাদের আগুন নিভেনি। 18 এপ্রিল ইয়েমেনি বাহিনী ঘোষণা করেছে তারা একযোগে ইয়েমেনের বেনগুরিয়ন বিমানবন্দরের কাছে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সাথে আরব সাগরে থাকা 2টি মার্কিন বিমানবাহী রণতরীতেও চালানো হয়েছে হামলা। এ যেন আকাশ সমুদ্র জয় করার সংকেত। ব্রিগেডিয়ার সারি নিশ্চিত করেছেন, এই হামলার টার্গেট ছিল USS হ্যারি এস ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন। এই প্রথমবার কার্ল ভিনসনকে সরাসরি টার্গেট করেছে ইয়েমেনি বাহিনী। সাগরের বুকেও যেন কাঁপন। ইয়েমেনের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রাস ইসা বন্দরে 80 জন নিহত, আহত 150 জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনো লুকিয়ে আছে আরও বহু জীবন। এই হামলা সবচেয়ে ভয়াবহ। বেসামরিক এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র, মার্কিন বোমা। সরকারি কণ্ঠ বলছে হামলার লক্ষ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কিন্তু বাস্তবতা শিশু, নারী, নিরীহ মানুষ। ওয়াশিংটনের দাবি চাপা পড়ে যাচ্ছে আত্মনাদে। হুতিদের অবস্থান স্পষ্ট, তারা হামলা বন্ধ করবে না, তারা থামবে না যতক্ষণ না গাজায় অবরোধ ভাঙে, আগ্রাসন থামে। মার্কিন ড্রোন একের পর এক আকাশ থেকে ঝরে পড়ছে, আর ইয়েমেন বলছে আমরাই প্রতিরোধ, আমরাই লড়াই। একদিকে আগ্রাসন, অন্যদিকে আত্মত্যাগ। এই যুদ্ধ কেবল বুলেটের নয়, এটি নৈতিকতার, সাহসের এবং বাঁচার অধিকারের। ইতিহাস লিখছে নতুন ভাষায়, আর ইয়েমেনি প্রতিরোধ সেই ভাষার প্রথম অনুচ্ছেদ।